কেন এত কঠিন আচরণ করছেন আমার সাথে? কি করেছি আমি? আমার কোনো ভুল হলে সেটা বলুন আমায়। এভাবে এড়িয়ে কেন চলছেন আমায়? রাহিম লম্বা এক শ্বাস ছেড়ে বলল, চলে যান এখান থেকে, আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। এবার কান্নার শব্দ বেড়ে গেল। রাহিম ফিরেও চাইছে না তার দিকে। কান্না করা মুখটা দেখতে নিজেকে সামলাতে পারবে না রাহিম। পেছনে দুহাত ভর করে উপরের দিকে তাকিয়ে আছে। রাহিমের হাঁটুতে ঝাঁকি দিতে দিতে রাইকা বলল, বলছেন না কেন? কি হয়েছে বলুন আমায়। আপনি যদি না বলেন তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। রাহিম সোজা হয়ে বসে গম্ভীর মুখে বলল, ভালোভাবে বলছি, চলে যান এখান থেকে। আর এখানে কান্নাকাটি করার কি আছে? কেউ মরেছে নাকি? আমি মরেছি দিয়ে কাছেন? রাইকা কিছুটা চেঁচিয়ে উঠে বলল, আবল তাবল কথা কেন বলছেন আপনি? যেটা জিজ্ঞেস করছি সেটা কেন বলছেন না? রাহিম শক্ত থাকতে পারল না আর। মেয়েটার কান্নার শব্দে বুকটা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আলতো দুহাতে রাইকার ছোট্ট মুখটা চেপে ধরে নিজের মুখটাও এগিয়ে নিল। রক্তিম চোখে চেয়ে দুফোঁটা নোনা পানি বিসর্জন দিয়ে বলল, আপনি আমাকে বলেননি রাইকা, আপনার যে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। কেন বলেননি আমাকে? একবার তো বলা উচিত ছিল। এত বড় একটা সত্য কী কারণে লুকিয়ে গেছেন? সেদিন যখন আমি আপনাকে বিয়ে নিয়ে প্রশ্ন করলাম তখন আপনি বলেননি। কিন্তু কেন রাইকা? আপনি একবার আমাকে বলতেন সত্যিটা, তাহলে আমি আর জীবনে বিরক্ত করতাম না আপনাকে। কদিন পর আপনাদের বিয়ে, সবকিছু আড়াল করে গেলেন আমার থেকে। কান্না থামিয়ে নীরবে প্রত্যেকটা কথা শুনছিল রাইকা। রাহিমের কথায় ক্ষণে ক্ষণে অবাক হচ্ছিল সে। কি করে জানলো এসব? কে বলেছে তাকে? রাহিমের চোখে নিজের চোখ রেখে কাঁদো কাঁদো গলায় বলল, আপনাকে এসব কে বলেছে? যেই বলুক, বলেছে তো। আপনি কেন লুকিয়ে গেলেন আমার থেকে? আপনার কাছ থেকে এটা আশা করি না আমি। সিরিয়াসলি, এক মুহূর্তের জন্য আমি ভাবতে পারিনি আপনি আমাকে আধারে তুলিয়ে দিবেন। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন আপনি কি বললেন? এটা গুরুত্বপূর্ণ নয়? আচ্ছা, তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, দুদিন পর বিয়ে সম্পূর্ণ হবে, তবু আপনি বলছেন গুরুত্বপূর্ণ না এটা? আরে আমাকে একবার বলতে তো পারতেন সত্যিটা। প্রমাণ পেলাম, মেরে এমনই ছলনাময়ী। রুম থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল রাহিম। হাউমাউ করে কাঁদছে রাইকা। এটা ঠিক হয়নি। প্রথমেই সব কিছু বলে দেওয়া উচিত ছিল রাহিমকে। সব সত্যি বললে আজ আর এই দিন পোহাতে হতো না তাদের। মেঝে থেকে উঠে দাঁড়ালো। হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখ মুছে নিয়ে রুম থেকে বেরোলো। ড্রয়িং রুমে খোঁজ নিল, সেখানে রাহিম নেই। রান্নাঘরে গিয়েও দেখলো সেখানেও নেই। হালিমা খালাকে কাজ করতে দেখে একটুখানি এগিয়ে গিয়ে হালকা নাক টেনে বলল, আপনি কি দেখেছেন উনি কোথায় গিয়েছেন? হালিমা খালা বুঝতে না পেরে দুগাল হেসে বললেন, বুঝি নাই গো মাইয়া, কার কথা জিগাও তুমি? রাহিম। ও ভাই তো ওই সময় ছাদে যাই, আজকেও গেছে দেহ গিয়া। কিছু না বলেই চলে এলো রাইকা। দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে উঠল। আলগোছে ছাদের দরজা খুলে উকি দিল। ছাদের এ প্রান্ত ও প্রান্ত দৌড়াচ্ছে রাহিম। বুকের ভেতর এক পাহাড় সমান ভয় নিয়ে পা বাড়ালো। ছাদের মাঝখানে এলে নজরে পড়ে রাহিমের। থেমে যায় সে। ঘামে টি শার্ট ভিজে গিয়েছে। কপালের ঘাম তর্জনীর সাহায্যে মুছে নিল। গাল বেয়ে অঝরে ঘাম ঝরছে তার। রাইকা এগিয়ে গিয়ে বলল, আপনি খুবই খারাপ লোক জানেন তো। নির্দ্বিধায় রাহিম উত্তর দিল। জানি। রাহিম গিয়ে দোলনায় বসে পড়ল। গুটি গুটি পায়ে রাইকাও গিয়ে তার পাশে বসল। সে টের পেল রাহিম তার উপস্থিতিতে বিরক্ত হচ্ছে, তবুও থেমে থাকলো না সে। গড়গড় করে বলতে শুরু করলো, আপনি এবার অতিরিক্ত করছেন। আপনি কার কাছে কি শুনেছেন আমি জানি না, তবে এটা যেহেতু আমার ব্যাপার সেক্ষেত্রে আপনার উচিত সম্পূর্ণ ঘটনা আমার কাছ থেকে শোনার। তো আপনি তো শুনতেই চাচ্ছেন না আমার কোনো কথা। শুনেন, কিছু নিয়ে রাগ করার আগে সে ব্যাপারে ভালো করে জানতে হয়। আমি বলছি না আপনি যেটা শুনেছেন সেটা সত্যি না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, তবে এর মাঝে একটা কথা, একটা সত্য লুকিয়ে আছে যা কেবল আমি এবং সেই মানুষটাই জানি। রাহিম নিজের পায়ের দিকে নজর রেখে বিরক্তি সুরে বলে, হালকা চেঁচিয়ে বলল, কি শুনতে বলছেন আমাকে? আপনার হবু স্বামী দেশে এসেছে সেই কথা? দুদিন পর আপনাদের বিয়ে হবে সেই কথা? শুনুন রাইকা, ভদ্রভাবে বলছে, আপনি এখান থেকে চলে যান। খামুকে বিরক্ত করবেন না প্লিজ। রাহিমের চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি? আমার কথা কেন শুনছেন না? বারবার একই কথা বলে যাচ্ছেন। আমার কথাগুলো বলার সুযোগ কেন দিচ্ছেন না আপনি? আমি কিচ্ছু শুনতে চাই না, চাই না মানে চাই না, ওকে?
শুনতে হবে আপনাকে। রাহিম দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল। শুনলাম না। হাঁটা দিল রাহিম। রাইকা অসহায়ের মতো বসে রইল। এমন রকচটা মানুষকে কিভাবে বলবে সব কিছু? এত ইগো কেন তার? মানুষকে কিছু বলার সুযোগ তো দেওয়া উচিত, নয়তো সত্য মিথ্যা প্রমাণ হবে কি করে? দুহাতে মাথা চেপে লম্বা শ্বাস ছাড়ল। যেভাবেই হোক তাকে বলতে হবে, নয়তো আফসোস থেকে যাবে সারা জীবন। আর একবার চেষ্টা করবে, তবুও যদি সে এক জেদ নিয়ে বসে থাকে তাহলে চুপ হয়ে যাবে রাইকা। ইতিমধ্যে অনেক নিচু হয়েছে সে, আর পারছে না। রাহিমের এমন কাঠিন্য আচরণ তীরের ফলার মতো বিচ্ছে বুকে। সে পারছে না কাউকে দেখাতে, না পারছে কাউকে বোঝাতে। চোখ থেকে টুপটাপ নোনা বৃষ্টি ঝরছে তার। বুকটা হালকা করতে কাঁদল রাইকা, হাউমাউ করে কাঁদল। অনেকটা সময় নিয়ে ছাদ থেকে নেমে এলো রাইকা। খুব ক্লান্ত লাগছে তার। যেদিন রাহিম রেগে মেগে চলে আসে এবং ফোন বন্ধ করে দেয়, সেদিন থেকে নিজের খেয়াল নেই রাইকার। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কেমন এক ঘরে ঘরে রাখে নিজেকে। মামার বিয়ে উপলক্ষে কেনাকাটার দায়িত্ব তার ঘাড়ে চাপানো হলেও সে বিষয়ে এতটা গুরুত্ব দেয়নি রাইকা। সবসময় মনমরা গুটিসুটি মেরে বসে থেকেছে। নানান অজুহাতে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে যাতে তাকে কিছু করতে না হয়। প্রিয় কোলাহল ক্রমশই বিরক্তিকর হয়ে উঠছিল। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে রাইকা। শরীর মৃদু কাঁপছে। গতরাতে খাবার খায়নি। সকাল হয়েছে সেই কখন, তবুও পেটে কিচ্ছুটি পড়েনি। গায়ে থাকা ওনার আঁচল দিয়ে চোখ মুখ ভালো করে মুছে নিল, যাতে বোঝা না যায় সে কাঁদছে। অথচ তার চোখ মুখ ফুলে লাল হয়ে রয়েছে। তার মুখের দিকে তাকালে যে কেউ বুঝবে সে অতিরিক্ত কেঁদেছে। রাইকা কাঁপা কাঁপা হাতে কলিং বেলের সুইচ চাপল। মিনিটখানেক দাঁড়াতেই দরজা খুলে দিল হালিমা খালা। রাইকা চুপচাপ ভেতরে ঢুকে গেল। রাহিমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই হালিমা খালা বললেন, আমার কাম শেষ, আমি অহন জামুগা, দরজাটা লাগাই দেন। রাইকার মুখে একটু শব্দ নেই। নীরবে গিয়ে দরজা লক করে এলো। পুনরায় রাহিমের দরজার সামনে এসে দুর্বল কণ্ঠে বলল, দেখুন, আমি শেষবারের মতো এসেছি আপনাকে সবটা খুলে বলতে। ইতিমধ্যে অনেক অপমান করেছেন আমায়। এখন যদি তাই করেন তবে একটা কথা মনে রাখবেন, বাকিটা জীবনেও আমি আপনার সামনে আসবো না আর, এবং কখনোই আপনাকে দেখাবো না। আমার কিছু বলার আছে, তাই ছ্যাঁচড়ামো করছি। আমার মনে হচ্ছে কথাগুলো আপনাকে বলা উচিত, নয়তো দুজনেরই আজীবন আফসোস বয়ে বেড়াতে হবে। আমি ড্রয়িং রুমে 5 মিনিট অপেক্ষা করবো। এর মধ্যে যদি ইচ্ছে হয় তবে আসবেন, নয়তো। শেষের কথাটুকু বলতে গিয়ে আটকে গেল রাইকা। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চলে এলো ড্রয়িং রুমে। মাথা নিচু করে বসে আছে সে। মিনিট দুয়েক পরে রাহিম এসে দূরত্ব রেখে বসল। তার চোখের দিকে তাকানোর সাহস পেল না রাইকা। মাথা নোয়ানো অবস্থায় বলল, শুরু করব? অন্যদিকে নজর রেখে রাহিম বলে, শিওর। আমি সবেমাত্র হাই স্কুলে পা রেখেছি। জরুরি তলবে নানু বাসায় আসতে হয়। আমার ঠিক মনে নেই কী কারণে এসেছিলাম। সেদিন সন্ধ্যায় আমার বড় মামার ছেলে ফারহান ভাই আমায় ডেকে নিয়ে যায় স্টোর রুমে। ভাইয়া তখন ক্লাস 9-এ পড়ে। আমার আর ভাইয়ার ভালো একটা সম্পর্ক ছিল। নানু বাসায় থাকাকালীন সময় তার সাথেই খেলাধুলা, খাওয়া সব একসাথে করতাম। তো আসি মূল ঘটনায়। সেদিন তার ডাকে অন্ধকার স্টোর রুমে প্রবেশ করি। আমি জানি না ভাইয়ার তখন কি হয়েছিল। বারবার আমার গায়ে হাত দিয়েছিল। আমি বারবারই সরিয়ে দিয়েছিলাম, কিন্তু সে শুনছিল না। সে আমায় গভীরভাবে স্পর্শ করতে পারেনি। তার আগে আমি চিৎকার করে সবাইকে ডাকছিলাম। তবে এটা সত্য যে ফারহান ভাইয়ের চিন্তাভাবনা গভীর ছিল, সুযোগ পায়নি গভীরে যাওয়ার। যাই হোক, সবাই যখন স্টোর রুমে ঢুকলো তখন আমি খুঁটে খুঁটে সব কিছু বলি সবাইকে। ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম আমি। আমার কথা সবাই শুনে অনেক মারধর করে ফারহান ভাইয়াকে। সবাই একত্রে ড্রয়িং রুমে বসে সিদ্ধান্ত নেয় আমরা বড় হলে বিয়ে দেবে আমাদের। এতে কারো কোনো আপত্তিও ছিল না। ফারহান ভাইয়াও দ্বিমত পোষণ করেনি। আমার নানু বাসার সবাই আমার বাবা মাকে ভীষণ ভালোবাসেন এবং সম্মান করেন। তাই তারা যতদূর চেষ্টা করেছেন বাবা মা যেন দুঃখ না পায়, তাদের ভুল যেন না বোঝেন। বরাবরই তাদের মধ্যে সুসম্পর্ক রয়ে গিয়েছে। ঘটনার পরের দিন বড় মামা আর মামি আমাকে একটা আংটি পরিয়ে দেন। মামা সেদিন বলেন, আজ থেকে রাইকাকে ফারহানের জন্য বরাদ্দ রাখা হলো। ওরা প্রাপ্তবয়স্ক হলে বিয়ের কাজ সম্পন্ন করা হবে। কথাগুলো তেমন গুরুত্ব দেইনি। আমার লক্ষ্য ছিল পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, কারো ঘাড়ে চেপে বসে থাকবো না। আমার বাবাও ফারহান ভাইয়াকে আংটি পরিয়ে দিয়েছিল। আমাদের সম্পর্ক এতটুকুতেই আটকে যায়।
তারপর থেকে নানু বাসায় সেরকম একটা যাওয়া হতো না আমার। গেলেও ফারহান ভাইয়ার থেকে দূরত্ব বজায় রাখতাম। যদি সেই ঘটনার পর ফারহান ভাইয়াও যায়নি আমাদের বাসায়, আমাদের দুজনের দেখা হলেও কথা হতো না। থামলো রাইকা। একসঙ্গে অনেকগুলো কথা বলে হাঁপিয়ে উঠল। সময় নিয়ে লম্বা শ্বাস নিতে থাকলো। রাহিম নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বর্তমান পরিস্থিতি জানতে চাচ্ছি। বলতে শুরু যখন করেছি তখন অতীত বর্তমান সব কিছুই বলবো। ঘটনার 1 বছর পর দেশ ছাড়েন ফারহান ভাইয়া। সেখানে গিয়েও আমার সঙ্গে কথা বলেনি, কি কারণে তা জানা নেই। এভাবে 2 বছর কাটলো। হঠাৎ একদিন ব্যক্তিগতভাবে ফারহান ভাইয়া আমার সঙ্গে যোগাযোগ করে, ক্ষমা চায় আমার কাছে। যে কথাটা পরিবারের ভয়ে সেদিন মুখ ফুটে বলতে পারেনি, বিদেশে বসে নির্ভয়ে সেটা আমায় বলে। তিনি আমায় বিয়ে করতে পারবে না, কারণ সে বিয়ে করার মতো কিছু করেনি। আমাকে নাকি সবাই বিনা কারণে তার কাঁধে চাপিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি চাই। আবারও থেমে গেল রাইকা। চেহারা থেকে দুশ্চিন্তা কিছুটা কমতে শুরু করলো। মনে টান টান আগ্রহ নিয়ে রাহিম জিজ্ঞেস করল, তারপর আপনি কি বলেছেন? নাক টেনে রাইকা উত্তর দিল, আমি এতটা সস্তা নই, কেউ আমার দায়িত্ব নিতে অনিচ্ছা পোষণ করবে তবুও আমি তার কাঁধে চেপে বসবো। আসলে তিনি আমার ক্ষতি করেনি বা করতে চেয়েও পারেনি। মানুষ হিসেবে উপর থেকে ভালো হলেও তার চরিত্রে তীব্র দাগ লেগে আছে, যা পৃথিবীর কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। আমি সোজা বলেছিলাম, এসব নিয়ে ভাবি না আমি, আমার সময়ও নেই ভাববার। আমার লক্ষ্য একটাই, আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি কোনো ফেলনা কাগজ নই যে ইচ্ছে হলো কুড়িয়ে নেবে, আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দেবে। আমি আমার পথে হাঁটছি, তুমি তোমার চিন্তা করো। আমার উত্তর শুনে ফারহান ভাইয়া সুযোগ পেয়ে জানায় সে তার চিন্তা করে নিয়েছে। ও দেশের বড়লোক বাবার এক মেয়েকে ভালোবেসে ফেলেছে, সে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছে, তবে কিছু দ্বিধাদ্বন্দ্বে পড়ে বিয়েটা করতে পারছে না। এ বিষয়ে আমি কিছু জানতে চাইনি তার কাছে, সেই আগ বাড়িয়ে বলেছে আমায় সব কিছু। তার উপর আমার কোনো রাগ অভিমান ছিল না, তবে প্রখর ঘৃণা ছিল, যা এখনও আছে আমার। সেদিনের পর থেকে নিয়মিত যোগাযোগ করতো আমার সাথে। হঠাৎ একদিন বলে সে বিয়ে করে নিয়েছে তার সেই প্রেমিকাকে। আমি মন থেকে খুশি হয়েছিলাম খবরটা শুনে। বিয়ে করার পর থেকে দেশে আসতে চাইতো না, নানান অজুহাতে সেখানেই থেকে যেত। একবার নানা ভাই অসুস্থ হয়ে পড়েন, তখন এসেছিল, তারপর আর আসেনি। বর্তমানে তার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। শ্বশুরের বিশাল বাড়ি গাড়ি অফিস সব কিছু নিয়ে বেশ ভালোই আছে তারা। আশ্চর্যের ব্যাপার হলো তার এইসব কথা আমি ছাড়া কেউ জানে না। বাংলাদেশে কেবলমাত্র আমিই জানি এই বিষয়ে। আমাদের 2 পরিবার আশায় বুক বেঁধে আছে কোনো মতে তাকে দেশে এনে আমাদের বিয়ে দিয়ে দিবে। অথচ তারা কল্পনাও করতে পারছে না আগামীকাল ফারহান ভাইয়া তার স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে দেশে আসবেন। কিছু বলার আগে যা করার আগে সে বিষয়ে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দুশ্চিন্তা সব দীর্ঘশ্বাসের সঙ্গে বিসর্জন দিল রাহিম। গত 7 দিন ধরে বুকের উপর যে চাপ নিয়ে বেঁচেছিল, এক নিমিষেই তা হালকা হয়ে গেল। রক্ত ওঠা মাথাটা ঠান্ডা হলো। অশান্ত হৃদয়ে প্রশান্তির ঢেউ খেলে গেল। মলিন ঠোরজোড়া হেসে উঠল। রাইকার মুখের দিকে তাকিয়ে কোমল গলায় বলল, আমি দুঃখিত রাইকা, আপনার কথাগুলো আগে শোনা উচিত ছিল আমার। আসলে আমি কিছুতেই মানতে পারছিলাম না, যার কারণে ভীষণভাবে রেগে গিয়েছিলাম। লম্বা শ্বাস ছেড়ে রাইকা বলল, কিছু বলার আগে বা করার আগে সে বিষয়ে ভালো করে জেনে নেওয়া উচিত সবারই। আই এম সরি। রাহিম নিজের ভুলের জন্য লজ্জিত। নিচের দিকে তাকিয়ে রয়েছে রাহিম। রাইকা তার দিকে তাকিয়ে বলল, আপনি একটা কথা শুনেছেন ঠিক আছে, তবে সেটার জন্য আপনি এত রেগে কেন গিয়েছিলেন? রাহিম হকচকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, খিদে পেয়েছে, চলুন নাস্তা করব। আগে তো উত্তর দিয়ে যান। এর কোনো উত্তর নেই আমার কাছে। আছে তো অবশ্যই, আপনি বলতে চাচ্ছেন না। আসুন তো। দেখুন, আমি শেষবারের মতো এসেছি আপনাকে সবটা খুলে বলতে। ইতিমধ্যে বাহ, আপনি কাজ করতেও জানেন। এই আমাকে এতগুলো আদর করেছেন। ওই রকমই আর কি। ভ্রু কুচকে চাইল রাহিমের দিকে। তা দেখে রাহিম বাঁকা হেসে স্থান ত্যাগ করল। রাইকা বুক ভরে শ্বাস নিল। অনেকদিন পর মানুষটাকে হাসতে দেখে তার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে তা প্রকাশ করতে পারছে না। নিজেও স্বস্তি অনুভব করছে। একটা সপ্তাহের মধ্যে জীবনের ভয়ঙ্কর আধার নেমে এসেছিল যেন। রাহিমের হাসিটুকুই আলো ছড়িয়ে দিয়েছে রাইকার জীবনে। দুহাতে খাবারের প্লেট নিয়ে এসে টি টেবিলে রেখে দিল রাহিম। আলগোছে রাইকার পাশে বসে বলল, চেহারা তো ভালো উন্নতি হয়েছে আপনার।
আগের চেয়ে দ্বিগুণ বাচ্চা বাচ্চা দেখতে লাগছে। খাওয়া দাওয়া কি ঠিক মতো করেন না নাকি? মানুষের উচিত আগে নিজের দিক দিয়ে দেখার, তারপর অন্যজনের। রাহিম একবার নিচের দিকে দেখে বলল, আমি তো ঠিকই আছে, কোনো উন্নতি হয়নি আমার। উন্নতি হয়নি, তবে পরিবর্তন হয়েছে। ভালো মতো খেয়াল করলেই বোঝা যাবে। খেয়াল কি করবে? খেয়াল করার মানুষ নেই। মানুষ করে নিলেই হয়। আনমনে কিছু ভেবে রাহিম বলল, আচ্ছা রাইকা, আমাকে কি ভালোবাসা সম্ভব? মানে ধরুন আমি কাউকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আমি যদি তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিই, সে কি রাজি হবে? রাইকা অল্প সময় ভেবে উত্তর দিল, এটা নির্ভর করে ওই মানুষটার উপর। সে আপনাকে ভালোবাসে কি না তা জানতে হবে। কিভাবে জানবো? তার চোখে মুখে লেপ্টে থাকি ভালোবাসারা। আমি ঠাউর পাই আমার জন্য তার মনে অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু তার ঠোঁট অন্য কথা বলে। জানি সে ঠোঁটকে বাধ্য করে সেগুলো বলতে। এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি? আপনারা খিদে পেয়েছে? আগে খেয়ে নিন, তারপর ভাবা যাবে। এই বলে রাইকা খাওয়া শুরু করলো। রাহিম বুঝলো সে বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করছে। চুপচাপ রাহিমও খাওয়া শুরু করলো। খেতে খেতে কি যেন মাথায় এলো। তৎক্ষণাৎ রাহিম বলল, আচ্ছা, আপনার কি মায়ের সঙ্গে দেখা হয়েছিল? মুখের খাবার শেষ করে মিষ্টি হেসে রাইকা উত্তর দিল, শখ পূরণ করে দিলেন আপনি। এবার জেনে শুনে একটা শখ পূরণ করে দেবেন। আমার হাতটা ধরে দারুণ দুটো ছবি তুলে দিবেন। তাতে কি হয়েছে? এখনই তো হাতে মালা পেঁচিয়ে দিলেন। আমার হাত বন্ধ, আপনার ফোন বের করুন, ছবি পরে। রাহিম মুখ টিপে হেসে বলল, ছেলের বউ কিভাবে আদর করবে সে প্র্যাকটিস করছে বোধহয়। রাইকা হাসলো। পুরো খাবারটা শেষ করে ফেললো দুজনেই। রাইকা প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে গেল। পেছন পেছন রাহিমও গিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। রাইকা এটো প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে জায়গায় গুছিয়ে রেখে দিল। রাহিমকে দেখে বলল, কিছু প্রয়োজন? না তো। তাহলে এখানে কেন? চা বানাতে পারেন? রাইকা নাক ফুলিয়ে বলল, না, আপনি শিখিয়ে দেবেন? আসলে পারেন না? সবই পারি আমি। মানুষের চোখের ভাষা বুঝতে পারেন ম্যাডাম? রাইকা চোখ ছোট ছোট করে বলল, ফিক করে হেসে উঠল রাহিম। তার হাসির শব্দে একজন মানুষের অন্তর ঝরাচ্ছে। আর চোখে হাসি মাখা মুখটা দেখতে লাগলো রাইকা। আচমকা কলিং বেলের শব্দে চমকে উঠল সে। রাহিম এগিয়ে গেল দরজা খুলতে। এদিকে রাইকা নিজের কাজ করতে লাগলো। চায়ের কাপ রাহিমের হাতে দিয়ে সামনেই দাঁড়িয়ে আছে রাইকা। পরপর 2-3টে চায়ের চুমুক দিয়ে রাহিম বলে, বাহ, আপনি তো দারুণ চা বানান। আপনার হাতের খাবারও নিশ্চয়ই এর মতোই মজার, তাই না? সে না হয় একদিন খেয়েই বলবেন। সেটা কি ভাগ্যে আছে? এটা এমন কি ব্যাপার? আপনি একদিন আমাদের বাসায় আসুন, তারপর খাওয়াচ্ছি। না, বাসায় যাওয়া যাবে না। সমস্যা কি? একদিকে দেখলে সমস্যা নেই, তবে বাকিগুলো দেখতে গেলে সমস্যার শেষ নেই। তাহলে আমার এখানে আসা ঠিক হচ্ছে না? সেটা নয় ম্যাডাম, আপনি মেয়ে মানুষ, চাইলে আসতেই পারেন। তবে আমাদের বেলায় ভালো চোখে দেখা হয় না। আপনি আসেন, সমস্যা নেই, কিন্তু আমি 2 দিন আপনাদের বাসায় গেলে পুরো এলাকায় তা থই থই হয়ে যাবে। এত হিসাব করলে কি চলবে সাহেব? রাহিম হাত থেকে চায়ের কাপটা টি টেবিলে রেখে ছোট্ট করে শ্বাস ছেড়ে বলল, আজকাল একটু হিসাব করে চলতে হয় ম্যাডাম। তা আপনার ছেলের বিয়ের কি খবর? কবে নাগাদ বিয়ে? আমি গেলে কি পরিচয় দিবেন? সোফায় ধপ করে বসে রাইকা বলল। রাহিম বাঁকা হেসে বলল, সেটা করা যায়, আপত্তি। এক নজর দেয়াল ঘড়ির দিকে তাকালো রাইকা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার এখন বেরোতে হবে। রাহিম সোজা হয়ে বসে এক ভ্রু উঁচিয়ে বলল, এখনই? খুব তাড়া? তা তো আছেই, একটু দেরি হলেই মা 1000টা কল করবে। তাহলে চলুন, নামিয়ে দিয়েছে।
বাসায় অনেক মেহমান, কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে। বাসার আগের মোড়েই নামিয়ে দিব। চলুন তাহলে। রাহিম উঠে গিয়ে রুম থেকে বাইকের চাবি নিয়ে এলো। রাইকা উঠে পার্স হাতে নিয়ে রাহিমের পিছু পিছু হাঁটা শুরু করলো। পেছনে আরাম করে বসে সব কিছু দেখছে রাইকা। হঠাৎ মাঝ রাস্তায় এসে পেছন থেকে চেঁচিয়ে বলল, আইসক্রিম আইসক্রিম। ব্রেক কষল রাহিম। বাইক সাইডে রেখে আইসক্রিমের গাড়িটার দিকে এগোতে এগোতে বলল। কটা খাবেন? রাইকা বাইকের পাশে দাঁড়িয়ে উত্তর দিল। একটা হলেই হবে। রাহিম রীতিমতো দৌড়ে গাড়ির কাছে গিয়ে থামলো। দুটো আইসক্রিম হাতে নিতেই চোখ গেল ফুলের দোকানে। বিভিন্ন ফুলের অসংখ্য মালা ঝুলছে, নিচেও অসংখ্য ফুলের তোড়া। গোলাপগুলো দেখতে বেশি সুন্দর লাগছে, মন চাইছে কিনতে। খুব করে ইচ্ছে করছে ওখানে দাঁড়িয়ে থাকা মায়াবতীকে একগুচ্ছ গোলাপ হাতে ধরিয়ে বলতে, মায়াবতী, আপনার দু চোখের মায়ের কাছে হার মেরে যায় সমস্ত ফুলের মায়া। বেকার ভাবছে এসব। এক পা দু পা করে ফুলের দোকানের সামনে গিয়ে থামলো। টসটসে বেলি এবং গোলাপ দিয়ে তৈরি একটা মালা হাতে নিয়ে দোকানিকে বলল। মামা, এটার দাম কত? দোকানি হেসে বলে, 100 টাকা মামা। আইসক্রিম দুটো ব্রেঞ্চের ওপর রেখে মানিব্যাগ থেকে টাকা বের করে দোকানের হাতে দিয়ে চলে এলো। ঠায় দাঁড়িয়ে রাহিমের কাজ কারবার দেখছিল রাইকা। আইসক্রিম দুটো রাইকার হাতে ধরিয়ে দিয়ে বলল, দুটোই আপনার। মালাটা রাহিম পেছনে লুকিয়ে রেখেছিল। ভেবেছিল হয়তো রাইকা দেখতে পায়নি, তবে সে ভালোভাবেই দেখেছে। রাইকা পেছনে ইশারা করে মুখে হাসি টেনে বলে, আর ওটা কার জন্য? মুহূর্তেই শব্দ করে হেসে উঠল রাহিম। মালাটা সামনে এনে রাইকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্যই। চট করে নিজের হাতটা রাহিমের দিকে এগিয়ে দিয়ে ইশারায় বলল হাতে পেঁচিয়ে দিতে। দেরি না করে আলতো হাতে মালাটা পেঁচিয়ে দিল রাইকার হাতে। ছোট্ট হাতটা অসম্ভব সুন্দর লাগছে। দারুণ হাসল রাহিম। আশেপাশে একবার দেখে রাইকা বলল, জীবনে প্রথম কোনো ছেলে মানুষের কাছ থেকে ফুল পেলাম। নিজের অজান্তেই একটা শখ পূরণ করে দিলেন আপনি। এবার জেনে শুনে একটা শখ পূরণ করে দেবেন? অবশ্যই। আশেপাশে তাতে কি হয়েছে? এখনই তো হাতে মালা পেঁচিয়ে দিলে। ফোন বের করুন। আইসক্রিম উঠিয়ে রাইকা বলল, আমার হাত বন্ধ, আপনার ফোন বের করুন। ছবি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ফোঁস করে শ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করলো। রাহিমের হাতের উপর আলতো করে নিজের হাতটা রাখলো। শরীরটা হালকা কেঁপে উঠল রাইকার। রাহিম নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পর্শ করলো ছোট ছোট 4টে আঙ্গুল। রাইকা সুন্দর করে পোজ দিয়েছে। ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। রাহিমের হাতের মধ্যে ছোট্ট হাতটা দারুণ লাগছে। কয়েকটা ক্লিক করে দেখালো রাইকাকে। সে দেখে ভীষণ খুশি হলো। তার সুন্দর হাসিতে আনন্দ অনুভব করলো রাহিম। কত অল্পতেই কিছু মানুষ খুশি হয়ে যায়, সেটাই ভাবছে রাহিম। মোড়ে এসে নামিয়ে দিল রাইকাকে। রাহিমের মাথায় হেলমেট থাকায় তার মুখটা ভালো মতো দেখতে পারছিল না। খানিকটা ঝুঁকে বলল, সাহেব, সবকিছুর জন্যে ধন্যবাদ। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। তার দেখতে অসুবিধে হচ্ছে টের পেয়ে হেলমেট খুলে বলল, আপনার জন্য সবকিছু ভালো হয়েছে। ধন্যবাদটা আপনার প্রাপ্য। আমি তো চাই আপনি আসুন, বারবার আসুন, শতবার আসুন, আসতেই থাকুন। হয়েছে হয়েছে, আজকাল আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝছেন তো? বুঝবো কিভাবে? মাথা তো খারাপ। রাহিমের কথা বলার ভঙ্গি দেখে খিলখিল করে হেসে উঠল রাইকা। মাথা নাড়িয়ে বিদায় নিল সে। বাইকে চুপটি করে বসে তার যাওয়ার পানে চেয়ে রইল রাহিম। বাসায় ফেরার সময় স্কুল থেকে মাকে সঙ্গে নিয়ে এসেছে রাহিম। ছেলেকে হঠাৎ এতদিন পর বাইরে দেখে ভারী আশ্চর্য হয়েছিলেন রেখা বেগম। আজকে একটা সপ্তাহ হলো ছেলের মুখে তেমন কথা নেই। হাসি তো একেবারে যেন বিলুপ্ত হয়েছে মুখ থেকে। তবে আজ ছেলের মুখে হাজারটা কথা। প্রতিনিয়ত হাসতে দেখে ভীষণ শান্তি পেলেন। রান্নাঘরে রান্নার জোগাড় করছেন রেখা বেগম। দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনও দুপুরের খাবার পেটে পড়েনি তাদের। রাহিম হাতে একটা আপেল নিয়ে খেতে খেতে রান্নাঘরে প্রবেশ করল। মায়ের পাশে মেঝেতে বসে বলল, আমি হেল্প করি মা। রেখা বেগম এক পলক ছেলের দিকে তাকিয়ে পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বললেন, আর সূর্য কি আকাশে উঠেছে নাকি আমার ঘরে উঠেছে বাবা? মায়ের ইঙ্গিত টের পেল রাহিম। লাজুক হেসে মায়ের গলা জড়িয়ে বলল, মা,
রাইকা অনেক ভালো মেয়ে। নিজের কাজ চলমান রেখে রেখা বেগম বললেন, সেটা তো আমি জানি বাবা, নতুন কিছু বল। তোমার কেমন লাগে ওকে? বেশ লাগে। মেয়েটা দেখতেও এতটা মিষ্টি, মন বলে শুধু আদর করতে, কিন্তু সময়ই পেলাম না। বলছিলাম থেকে যেতে, কিন্তু চলে গেল। আগামীকাল ওর ছোট মামার বিয়ে মা, বাসায় প্রচুর কাজ, তা চলে গিয়েছে। তোমার ছুটির দিনে আসবে বলেছে। রেখা বেগমের কিছু একটা মনে পড়াতে সোজা হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, ভালো কথা মনে পড়েছে, আগামীকাল দুপুরে বিয়ের দাওয়াত আছে আমাদের। তোকে আমাকে দুজনকে ইনভাইট করেছে, যাবি তো আমার সঙ্গে? রাহিম মায়ের গলা ছেড়ে দিয়ে কিছু ভাবতে ভাবতে বলল, কার বিয়ে, ছেলে নাকি মেয়ের? মেয়ে। বহু আগে আমার ছাত্রী ছিল, সব সময় ওর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। ক্লাসের মধ্যে 1 নম্বর ছিল মেয়েটা, খুবই চঞ্চল প্রকৃতির, কথাবার্তা পড়াশোনার সব দিক থেকেই ভালো ছিল। প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, ভার্সিটি সব সময় যোগাযোগ রেখেছে আমার সঙ্গে, এবং ওর চাকরি সময়ও আমাকে জানিয়েছে। আমি সুপারিশ করেছিলাম। আজই কল করে আমাকে জানায় আগামীকাল ওর বিয়ে। আমি যেতে পারবো না বলায় অভিমান করেছিল। তারপর ভাবলাম ওর জীবনের প্রায় শুরু থেকে এখন অবধি আমি পাশে ছিলাম। কাল ওর জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে, সেখানে আমার থাকা প্রয়োজনীয়। আমিও যাবো তাহলে। আমি সকালে স্কুলে গিয়ে একটু কাজ আছে, সেটা সেরে ফেলবো। তুই রেডি হয়ে বাইক নিয়ে স্কুলের সামনে দাঁড়াস, তারপর মা ছেলে উড়ে উড়ে চলে যাব। কথাটুকু বলেই শব্দ করে হেসে উঠলেন রেখা বেগম। মায়ের কথায় রাহিমও হাসছে। রাহিম সেখান থেকে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরোলো। মিনিট পার না হলেই আবার ফিরে এলো, আগের জায়গায় আবারও বসে পড়ল। তার হাতে মায়ের ফোন টিপতে টিপতে মায়ের উদ্দেশ্যে বলল, এখানে রাইকার নাম্বার আছে মা, সেভ করে দিয়েছে। ছেলের দিকে তাকিয়ে রেখা বেগম হেসে হেসে বললেন, কি ব্যাপার, আমার বাবা এত ভালো হলো কিভাবে? যেই বাবা মেয়েদের দু চোখে সহ্য করতে পারে না, সেই বাবা আবার একটা মেয়ের নাম্বার আমার ফোনে সেভ করে দেয়। আসল ব্যাপারটা কি বলতো রাহিম? কি চলছে তোদের? মায়ের কথা শুনে রাহিম ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলল, কি চলবে মা? কিছু চলছে না, তুমি একটু বেশি ভেবে ফেলো। বেশি না গো বাবা, আমি আন্দাজ করতে পারছি কিছু তো একটা চলছে, বা চলার প্রস্তুতি চলছে। কিছুদিন যাবৎ তুই ঘরবন্দি হয়েছিলিস, আজ যখন রাইকা এলো তখন তুইও বাইরে বেরোলি, মুখে হাজারটা কথা ফুটেছে। আজ কত হাসি খুশি তুই। শোন বাবা, মায়ের চোখ এড়িয়ে চলার মতো সাধ্য কোনো সন্তানের নেই। ভালো লাগে মেয়েটাকে? রাহিম মুখে কিছু না বলে চুপচাপ হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো। এবার রেখা বেগম বললেন, ওর ওপর রাগ করে এতদিন এগুলো করেছিস? পুনরায় হ্যাঁ সূচক মাথা নাড়ল রাহিম। তিনি আবারও প্রশ্ন করলেন, ভালোবাসিস রাইকাকে? মুখে উত্তর দিবি, মাথা নাড়ালে মাথায় একটা বসাবো। রাহিম কান চুলকে বলে, তিনি বিয়ে করবেন না, এখন 6 বছর অপেক্ষা করতে হবে মা। তোকে যেটা বলছি সেটার উত্তর দে। 6 বছর পর বিয়ে করবে নাকি 6 দিন পর করবে সেটা আমি বুঝে নেব। লাভ হবে না মা। রেখা বেগম চোখ পাকিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, আমি কিন্তু উত্তর পাইনি রাহিম। মাথা নিচু করে ছোট্ট সুরে রাহিম উত্তর দেয়, ভালোবাসি। এটা ওকে বলেছিস? হুম। তাহলে কি করে শিওর হলি 6 বছর অপেক্ষা করতে হবে? তার বিয়ে নিয়ে প্ল্যানিংকে জানতে চেয়েছিলাম, তখনই তিনি বলেন এসব। মেয়েটাও তোকে ভালোবাসে জানিস? কখনো কখনো মনে হয় এটা, তবে যখনই মনে পড়ে তার কাছে নিজের স্বপ্নটাই গুরুত্বপূর্ণ বেশি, তখন পিছিয়ে আসি আমি। আমরা ওর কেরিয়ার বিষয়ে নাক গলাবো না, নিজস্ব মতে কেরিয়ার গড়ে তোলার সুযোগ পাবে সে। আমরা বাধা দিব না কখনো, বরং আমাদের দিক থেকে আমরা 100% সাপোর্ট করব। এতে তো তার আপত্তি থাকার কথা না। রাজি হবে না বোধহয়। এই বিষয়ে আমি রাইকার সাথে কথা বলবো। এর আগে রাইকার বাবার সাথে কথা বলতে হবে। ওনার সাথে কথা না বলে ডিরেক্ট ওনার বাবার সাথে কথা বলে কি ঠিক হবে মা? এটা বরং আমার উপরেই ছেড়ে দে। আমার ছেলে সুখ দেখেছি
মেয়েটার মধ্যে, তাকে ছেড়ে দিব কি করে? রাহিম দুগাল হেসে মায়ের কপালে চুমু খেলো। তার মনের সমস্ত কথা মা বুঝতে পারেন, কখন কি প্রয়োজন সবই। তবে এখনই রাইকার বাবার সাথে এ বিষয়ে কথা বলা উচিত হবে না। কিছুদিন অপেক্ষা করতে হবে, ফারহান এসে তাদের ঝামেলা মিটিয়ে নিক, তারপর এ ব্যাপারে এগোতে হবে। কিন্তু মাকে কি বলবে রাহিম? রাইকা যেসব বলেছে তা ভুলেও বলা যাবে না। তাকে 7-5 ভেবে রাহিম বলে, মা, তোমাকে একটা কথা বলছেন, কথাটা রাখবে তো?